প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বের লেসনে আমরা জেনেছি যে সংসদে আসলে কিভাবে আইন তৈরি হয়, সংসদ সদস্যরা কি ধরনের ভূমিকা পালন করে এবং ন্যায়পাল কি। আজকে এই লেসনে আমরা জানবো স্পিকার এবং ডেপুটি স্পিকার কিভাবে কাজ করে এবং কিভাবে গঠিত হয়। স্পিকার কি এবং ডেপুটি স্পিকার কি সেটা বলার আগে আমাদেরকে বলতে হবে যে সংসদে যে 350 জন আছে তারা সবাই এমপি। এই এমপিদের মধ্য থেকে নির্বাচিত হয় প্রধানমন্ত্রী। এই এমপিদের মধ্য থেকে নির্বাচিত হয় মন্ত্রীরা। এই এমপিদের মধ্য থেকে নির্বাচিত হয় স্পিকার এবং ডেপুটি স্পিকার। তাহলে আমরা কি জানলাম যে স্পিকার এবং ডেপুটি স্পিকার এরা দুইজনই নির্বাচিত হয় এমপিদের মধ্য থেকে। তাহলে একজন স্পিকার ডেপুটি স্পিকার হওয়ার প্রথম যোগ্যতা হচ্ছে তাকে একজন এমপি হইতে হবে। এই এমপি যদি না হয় তাহলে কিন্তু সে স্পিকার এবং ডেপুটি স্পিকার হতে পারবে না। তাহলে মূলত ওই এমপিদের মধ্য থেকে নির্বাচিত একজন ব্যক্তি স্পিকার। আর এই স্পিকার এবং ডেপুটি স্পিকার, বিশেষ করে স্পিকারকে বলা হয় সংসদের নেতা, সংসদ সভাপতি। হ্যাঁ, সংসদ সভাপতি। তাহলে পরীক্ষা যদি আসে যে সংসদের সভাপতিকে, তাহলে আমরা বলবো যে মাননীয় স্পিকার, অর্থাৎ স্পিকারই মূলত সংসদের সভাপতি। স্পিকার এবং ডেপুটি স্পিকার মূলত যে নির্বাচনের পরে যে প্রথম অধিবেশন বসে, নির্বাচনের পর ধরো একটা নির্বাচন হলো এই মাসে, এই নির্বাচনের পরে যে অধিবেশনটা বসবে প্রথম অধিবেশনেই এনারা এমপিদের ভোটে অর্থাৎ সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবে। তাহলে স্পিকার ও ডেপুটি স্পিকার এরা নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটে এবং সংসদের ভোটে তারা অপসারিত হয়ে থাকেন, অর্থাৎ সংসদ সদস্যরাই তাদেরকে ভোট দিয়ে আবার সরিয়ে দিতে পারে। তবে মজার ব্যাপার হচ্ছে সংসদ ভেঙে গেলেও এদের পদ থেকে যায়। অর্থাৎ কোনো কারণে ধরো একটা সংসদ ভেঙে গেল, সংসদ বিভিন্ন কারণে ভেঙে যেতে পারে, রাষ্ট্রপতি ভেঙে দিতে পারে, সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা প্রস্তাব পেশ করলে সেক্ষেত্রে ভেঙে যেতে পারে, অথবা হচ্ছে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো, সেক্ষেত্রে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করলো, তখন সংসদ স্থগিত থাকে, বা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় সংসদ অকার্যকর হয়ে যায়। এটা যদিও বা সংসদীয় সরকার ব্যবস্থায় না, অন্যান্য ক্ষেত্রে। তাহলে সংসদ আবার বিপ্লবের মাধ্যমে সরকার উৎখাত হয়ে গেলে সেই ক্ষেত্রে সংসদ ভেঙে যেতে পারে। সংসদ ভেঙে গেলেও স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ কিন্তু থেকে যায়। এবং স্পিকার এবং ডেপুটি স্পিকার বেতন ভাতা ভোগের ক্ষেত্রে কিন্তু দায় মুক্ত, অর্থাৎ হচ্ছে বেতন ভাতা ভোগের ক্ষেত্রে তারা সংযুক্ত তহবিলের দায় মুক্ত ব্যয় তারা পেয়ে থাকেন। এবং তাদের ক্ষেত্রে সেটা হচ্ছে কি, যে স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ যদি কোনো কারণে শূন্য হয়, ধরো কোনো কারণে স্পিকার মারা গেল, ডেপুটি স্পিকার মারা গেল, সেক্ষেত্রে কি হবে? স্পিকার মারা গেলে ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করবে। কোনো কারণে যদি তাদের মধ্যে কোনো একটা পদ শূন্য হয়, তাহলে 7 দিনের মধ্যে যে সংসদ সদস্যদের মধ্য থেকেই নির্বাচিত করা হবে আরেকজন স্পিকারকে। তাহলে কয় দিনের মধ্যে? 7 দিনের মধ্যে আমরা জানলাম যে আরেকটা স্পিকার নির্বাচিত করা হবে। সরকার ভেঙে গেলেও স্পিকারের পদ কিন্তু থেকে যায়, আবার বলছি। এবং তিনি স্পিকারের পদ কখন শূন্য হবে? যদি কোনো কারণে একজন স্পিকার পদ শূন্য কখন হবে? যখন দেখা যাবে সে এমপি আর নাই, অর্থাৎ কোনো কারণে এমপির পদ থেকে যদি তাকে বহিষ্কার করা হয়, তাহলে সে ডেপুটি স্পিকার থাকবে না, অর্থাৎ তিনি সংসদ সদস্য না থাকেন, তিনি যদি মন্ত্রিত্বের পদ গ্রহণ করেন, তাহলে এটা যদি না থাকেন। আর এটা হচ্ছে কেউ যদি স্পিকার না হয়ে যদি মন্ত্রী হয়ে যান, ধরো স্পিকার ছিল বাট মন্ত্রী হয়ে গেছে, তাহলে তার পদ শূন্য হয়ে যাবে। আবার কেউ যদি প্রধানমন্ত্রী হয়ে যান, তাও কিন্তু তার পদ শূন্য হয়ে যাবে। এবং পদ হতে তার অপসারণের দাবি মোট সদস্যের মধ্যে যদি বেশিরভাগ সদস্য যদি দাবি করে, অর্থাৎ সংসদ সদস্যের 350 জন সদস্যের মধ্যে যদি বেশিরভাগ সদস্য বলে আমরা ওনাকে স্পিকার হিসেবে চাই না, যেহেতু তারাই নির্বাচিত করেছে, তারা যদি বলে যে না আমরা ওনাকে আর চাই না, তাহলে কিন্তু স্পিকারের পদ শূন্য হয়ে যাবে। এবং একইভাবে যে তিনি নিজে চাইলেও কিন্তু রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করতে পারেন। এবং আমরা সচরাচর যেটা জানি যে স্পিকার পদত্যাগ করলে তখন ডেপুটি স্পিকারই স্পিকারের স্থলাভিষিক্ত হন এবং দায়িত্ব পালন করেন। আর স্পিকারের যে একটা আলাদা যে দায়িত্ব বা হচ্ছে আলাদা বিষয়, সেটা হচ্ছে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকারই মূলত রাষ্ট্রপতির ভূমিকা পালন করেন, অর্থাৎ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাহলে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? স্পিকার। স্পিকার রাষ্ট্রপতিকে শপথ পড়ান। স্পিকার রাষ্ট্রপতিকে কি পড়ান? শপথ পড়ান, এটা একটা ব্যাপার। এবং স্পিকারের ক্ষেত্রে আমি যে তোমাদেরকে কাস্টিং ভোটের কথা বললাম, হ্যাঁ, এটাকে কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোটও বলা হয়ে থাকে। নির্ণায়ক ভোট এটা কখন স্পিকার দেয়?
এই নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট যেটা, এই কাস্টিং ভোটটা মূলত স্পিকার তখনই দেয় যখন সংসদ দুই ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ এখানে 50 পক্ষে 50 বিপক্ষে 50, অর্থাৎ অর্ধেক অর্ধেক হয়ে গেলে তখন স্পিকার তার ওই নিজস্ব যে ভোট সে ভোট দিয়ে থাকেন এবং এটাকে বলে কাস্টিং ভোট। তবে মনে রাখা ভালো যে সংসদ সদস্য যেই দল থেকেই তিনি নির্বাচিত হোক না কেন, তিনি যখন স্পিকার হয়ে যায় তিনি কিন্তু আর কোনো দলের না, বরং সংসদের তিনি তখন নেতা। আবার বলছি, অর্থাৎ যখন তিনি স্পিকার হয়ে যান, ধরো কেউ একজন বিএনপি থেকে নির্বাচিত হলো, সংসদ সদস্য নির্বাচিত হলো, পরে গিয়ে তিনি কি হলো, স্পিকার হলো, তাহলে কি তিনি বিএনপির স্পিকার? উত্তর হচ্ছে না, বিএনপির স্পিকার নয়, বরং তিনি সংসদের স্পিকার এবং তিনি কোনো দলের না, এবং তিনি একজন নির্দলীয় হিসেবে তখন তিনি পরিচিতি পাবেন। তাহলে আমরা বিশেষ করে সংসদের যে অর্থাৎ আইন বিভাগের যে হালচাল আছে, আইন বিভাগের অর্থাৎ আমরা তোমাদেরকে যখন শুরুটা করছিলাম অধ্যায়টা, তখন আমি তোমাদের বলছিলাম যে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগই হচ্ছে এই অধ্যায়ের মূল আলোচনা। আমরা আইন বিভাগটা পুরোপুরিভাবে আমরা সম্পূর্ণ করলাম। আইন বিভাগের গঠন, ক্ষমতা, কার্যাবলী, আইন বিভাগের মধ্যে বিভিন্ন পদ, এই যে আইন বিভাগ আমরা জানি সংসদীয় সরকার ব্যবস্থায়, সংসদীয় সরকার ব্যবস্থায় আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, তাই না? আইন বিভাগ সংসদীয় সরকার ব্যবস্থায়, এটা ডিস্টার্ব করতেছে, সংসদীয় সরকার ব্যবস্থায় কোন বিভাগকে নিয়ন্ত্রণ করে? যে আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। আমরা এতক্ষণ ধরে যা বললাম সেগুলো হচ্ছে আইন বিভাগ দিয়ে। এখন আমরা আস্তে আস্তে শাসন বিভাগের দিকে যাব। তারপরেও আমাদের মাথায় রাখতে হবে শাসন বিভাগে যারাই থাকুক না কেন, শাসন বিভাগে আমরা জানি দুই ধরনের, রাজনৈতিক, অরাজনৈতিক, এরা সবাই কিন্তু আইন বিভাগের নিকট জবাবদিহি করতে বাধ্য। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনায় যাব। তাহলে আজকের আলোচনায় এটুকুই থাকলো। আমরা এর পরবর্তী লেসনে জানবো শাসন বিভাগ সম্পর্কিত বিষয় নিয়ে।